আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে থাকছি আমি রিদওয়ানা বিনতে জলিল। সংবিধান সংস্কার কমিশনের কাছে জন আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়তে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতায় ভারসাম্য সহ ৬২টি প্রস্তাব জমা দিয়েছেন বিএনপি। দুপুরে জাতীয় সংসদ ভবনে সংস্কার কমিশনের কাছে লিখিত প্রস্তাব দিয়ে এমনটা জানান বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সরকারের কাছে সবার মতামতের ভিত্তিতে নির্ধারিত সময়ে সংস্কার প্রস্তাবনা জমা দেওয়া হবে বলে জানান কমিশন প্রধান আলী রিয়াজ। রিপোর্ট করছেন জাহিদ রহমান। মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে সংবিধান সংস্কার কমিশনের কাছে আনুষ্ঠানিকভাবে বিএনপির পক্ষ থেকে প্রস্তাব জমা দেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। পরে সালাউদ্দিন আহমেদ জানান, জনগণের প্রত্যাশিত আগামীর বাংলাদেশ গড়ে তুলতে প্রজাতন্ত্র, বিচার বিভাগ, নির্বাচন কমিশন সহ সংবিধানে বেশ কিছু পরিবর্তনের প্রস্তাব করেছে বিএনপি। সূচনা থেকে শুরু করে তফসিল পর্যন্ত মোট ৬২টি জায়গায় আমরা বিভিন্ন রকমের প্রস্তাব করেছি। প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার ভারসাম্য আনয়নের জন্য বিধান রেখেছি এবং পরপর ২বারের বেশি প্রধানমন্ত্রী পদে কেউ আসীন হবেন না সেই বিধান রেখেছি। আমরা নতুন করে পার্লামেন্টের উচ্চ কক্ষ সৃষ্টির বিধান প্রস্তাব করেছি। তত্ত্বাবধায়ক ব্যবস্থায় গোটা জাতি একমত এমন দাবি করে বিচারাধীন এই বিষয়টি রায় গণমানুষের পক্ষে যাবে বলেও মনে করেন তিনি। যে সমস্ত বিষয়ে মানুষের আকাঙ্ক্ষা বেশি, যেমন তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রবর্তন, এটা মানুষের ১ নম্বর আকাঙ্ক্ষা জনগণ, এবং গণভোটের বিধান যেটা আর্টিকেল 48, 56 and 142 ইটসেলফ, যেগুলো পরিবর্তন আনতে গেলে এবং প্রস্তাবনাতে পরিবর্তন আনতে গেলে যে গণভোটের বিধান ছিল যেটা আওয়ামী লীগ উড়িয়ে দিয়েছিল, সেগুলো পুনঃপ্রবর্তনের জন্য আমরা প্রস্তাব করেছি। এখন পর্যন্ত ওয়েবসাইটে ৫০,০০০ মানুষ প্রস্তাব জমা দিয়েছে জানিয়ে কমিশন প্রধান জানান, যাচাই বাছাই শেষে প্রস্তাব প্রস্তুত করবেন তারা। কাজের অগ্রগতি হচ্ছে, আমরা আশাবাদী। আমাদের কমিশনের সকলে আন্তরিকতার সাথে কাজ করছেন এবং আমরা সকল রকম সহযোগিতা পাচ্ছি। আমরা অত্যন্ত আনন্দিত যে সকলে সহযোগিতা করছেন, সিভিল সোসাইটি থেকে পাচ্ছি, রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে পাচ্ছি। তো আমরা আশা করছি যে আমরা নির্ধারিত সময়ের মধ্যে আমাদের সুপারিশগুলো দিতে পারব। সংবিধান সংস্কার নির্বাচনের আগে না পরে তা রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে অন্তর্বর্তী সরকার ঠিক করবে বলে জানায় তারা। জাহিদ রহমান, আরটিভি, ঢাকা। রাজধানীর ড্যামরায় গতকাল মাহবুবুর রহমান মোল্লা কলেজ, কবি নজরুল এবং সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় আজ যাত্রাবাড়ি এলাকা থমথমে অবস্থা বিরাজ করছে। মোতায়েন রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আহত শিক্ষার্থীরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এই ঘটনায় আজ মামলা করা হবে বলে জানিয়েছেন মাহবুবুর রহমান মোল্লা কলেজের অধ্যক্ষ ওবায়দুল্লাহ নয়ন। সকালে কলেজ প্রাঙ্গণ পরিদর্শন শেষে এসব কথা জানান তিনি। অধ্যক্ষ জানান, শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষকে তাদের কলেজে হামলার ঘটনায় ক্ষতিপূরণ দিতে চেয়েছিলেন, কিন্তু তারা বসেনি। এছাড়া ন্যাশনাল মেডিকেল কলেজ সুস্থ প্রক্রিয়ায় তদন্ত করলে শিক্ষার্থীদের মধ্যে এত সংঘর্ষ হতো না বলে জানান তিনি। তো সেই তদন্ত কমিটি গঠন করে সেটা একটা সমাধান করে দিত, তাহলে আজকে এই ধরনের ঘটনা ঘটতো না। হলে এখনো মামলা করিনি। আমরা আজকে আমাদের হিসাবভুক্ত করতেছি, প্রায় ৫০ কোটি টাকার মতন আমাদের ক্ষয়ক্ষতি হয়েছে, এটা আমাদের প্রাথমিক ধারণা। এটা আরও বেশি হতে পারে। তো এটা নিয়ে আমরা আজকে মামলা করব। দর্শক, এই মুহূর্তে মাহবুবুর রহমান মোল্লা কলেজের সামনে আছেন সহকর্মী বিপুল দেবরায়, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। বিপুল, বেশ কয়েকটি প্রশ্ন করব আপনার কাছে, যে মাহবুবুর রহমান মোল্লা কলেজের অধ্যক্ষ মামলা করেছেন কিনা, আর তাদেরকে আসামি করবেন, কাদেরকে আসামি করবেন সেটি জানতে পেরেছেন কিনা আপনি? রিদোনা, কিছুক্ষণ আগেই কিন্তু এখানে মোল্লা কলেজের যে প্রিন্সিপাল তিনি আসছিলেন এবং কলেজ প্রাঙ্গণ পরিদর্শন শেষে কিন্তু তিনি সাংবাদিকদেরকে গণমাধ্যমের সাথে কথা বলেছেন। তিনি এমনটা আমাদেরকে জানিয়েছেন যে আসলে আজকে নাগাদ তারা মামলা করবেন এবং মামলার বিষয়ে তারা প্রস্তুতি চলছে সেটা জানিয়েছেন। পাশাপাশি এই হামলার সাথে কারা জড়িত বা কারা এই ঘটনা ঘটিয়েছে তারাও সেটা তদন্ত করছে। সে সাথে আইনশৃঙ্খলা বাহিনী যারা রয়েছে, বিশেষ করে পুলিশের যে কর্মকর্তারা রয়েছেন, তারাও কিন্তু এটা তদন্ত করছে এবং সব কিছু কমপ্লিট করা হলেই
কিন্তু তখন এই মামলা দায়েরটা করা হবে। পাশাপাশি আমরা আইনশৃঙ্খলা বাহিনীর যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছেন, ওয়ারি জোনের যে ডিসি, ওনার সাথেও কথা বলার একটি সুযোগ হয়েছে। উনি আমাদেরকে জানিয়েছেন যে আসলে মোল্লা কলেজের কর্তৃপক্ষ যখনই আসবে তারা মামলাটা নেবেন এবং তারাও তদন্ত করছেন এরা বহিরাগত কোনো কেউ জড়িত ছিল কিনা। তবে মোল্লা কলেজের প্রিন্সিপাল বলেছেন যে এখানে শিক্ষার্থীদের বাইরে, বিশেষ করে শহীদ সোহরাওয়ার্দী কলেজ এবং নজরুল কলেজের বাইরে অন্য কেউ সম্পৃক্ত ছিল না। তারা এমন একটাই দাবি করেছেন যে তারা এটা নিশ্চিত নয় যে আসলে বাইরের কোনো লোক জড়িত ছিল কিনা। তবে উনি একটা কথা বলেছেন যে আসলে তাদের মাহবুব রহমান যে মোল্লা কলেজের যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটা 50 কোটি ছাড়িয়ে যেতে পারে এবং সেই সাথে উনি কিন্তু একেবারে অভিযোগ করছেন যে আসলে শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষকরা যদি চাইতো তাহলে এই ধরনের ঘটনা ঘটতো না। তারা বলছেন যে মোল্লা কলেজের পক্ষ থেকে কিন্তু শিক্ষকদের সাথে অনেকবার বসার চেষ্টা করা হয়েছে। যখন বিভিন্ন ফেসবুক এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন জানা গিয়েছিল যে এই ধরনের একটা হামলা হবে, তখনই কিন্তু এই কলেজ কর্তৃপক্ষ থেকে শহীদ সোহরাওয়ার্দী কলেজের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছে এবং তাদেরকে ক্ষতিপূরণ দেওয়ার কথা বলা হয়েছে। কিন্তু শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষকরা, বিশেষ করে প্রিন্সিপাল কাকলি চট্টোপাধ্যায়, এতে কোনো সাড়া দেয় নেই এমনটাই অভিযোগ করেছেন। যদি উনারা বলছেন যদি সাড়া দিত তাহলে এই ধরনের সংঘাত থেকে এড়িয়ে আসা যেত। সেই সাথে তিনি আরও অভিযোগ করেছেন যে ন্যাশনাল হাসপাতাল যে ক্ষতিটা হয়েছে সেটাও হতো না। তারাও যদি চেষ্টা করতো এবং তারা যদি সুষ্ঠু তদন্ত করতো তাহলে এই ধরনের ঘটনা দুটো কলেজের হতো না। সেক্ষেত্রে রেদওয়ানা, আপনাকে আরেকটা বিষয় জানিয়ে চাই। আমরা শহীদ সোহরাওয়ার্দী কলেজের যে অধ্যক্ষ রয়েছেন কাকলি চট্টোপাধ্যায়, তার সাথে যোগাযোগ করার সুযোগ হয়েছে। তিনি আমাদেরকে জানিয়েছেন যে আসলে ওদের কলেজেও প্রায় 30 কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে। তবে উনি একটা কথা বলেছেন যে আসলে এই শহীদ সোহরাওয়ার্দী কলেজ যখন অনেক পুরনো কলেজ এবং সেই কলেজের বেশ কিছু নথি, বিশেষ করে পুরনো যে সার্টিফিকেটগুলো রয়েছে শিক্ষার্থীদের, সকল সার্টিফিকেট কিন্তু ধ্বংস করা হয়েছে, এমন একটা আমাদেরকে তথ্য জানিয়েছেন। তিনি আরও বলেছেন যে আসলে অবকাঠামোগত শুরু করে নানা ক্ষয়ক্ষতি হয়েছে এবং সেটি আসলে কাম্য নয় বলে এমনটা জানিয়েছেন। সেই সাথে মোল্লা কলেজের যে ঘটনাটি সেটার ক্ষেত্রেও তিনি কিন্তু অনেকটাই দুঃখ প্রকাশ করেছেন যে আসলে এই ধরনের ঘটনা কোনোভাবেই কাম্য নয়। তবে তারা একটা সুষ্ঠু তদন্ত এবং সবকিছু একটু সুষ্ঠুভাবে যাতে এই ঘটনার নিরসন হতে পারে তেমনটা জানিয়েছেন আমাদেরকে সেই কাকলি চট্টোপাধ্যায়। তো রেদওয়ানা, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। বিপুল ধন্যবাদ আপনাকে। অন্তর্বর্তীকালীন সরকারের কৃষি এবং স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আগের সরকারের মতো ছাত্রদের ওপর লিগ্যাল ওয়েপন ব্যবহার না করে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে। দুপুরে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ফসল রক্ষা বাঁধ এবং টাঙ্গুয়ার হাওর পরিদর্শন শেষে সাংবাদিকদের এই কথা বলেন তিনি। ছাত্রদের উদ্দেশ্যে বলেন, ছাত্ররা রাস্তায় না নেমে দাবি নিয়ে আলোচনা করতে পারেন, সোহরাওয়ার্দী উদ্যানে গিয়েও তাদের ক্ষোভ প্রকাশ করতে পারেন। এ সময় পরিবেশ, বন ও জলবায়ু এবং পানি মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান, সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আমরা তো চাচ্ছি না কোনো অবস্থায় আমার ছাত্র ভাইয়ের উপরে কোনো ধরনের লেথাল ওয়েপন ইউজ করবো। আমরা চাচ্ছি যে আলোচনার মাধ্যমে যদি সমস্যাটা সমাধান হয় ওটা ভালো। তারা যদি রাস্তা ব্লক না করে সোহরাওয়ার্দী উদ্যানে এসে তাদের যে ক্ষোভ যেটা আছে বলতে পারে, তারপর তাদের যে প্রতিনিধি গিয়ে আমাদের সাথে আলাপ করতে পারে এটা সমস্যার সমাধান করতে। গণমাধ্যমে স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। তিনি সাংবাদিকদের জানান, এ সরকারের সময়ে সাগর রুনি হত্যার বিচার নিশ্চিত করা হবে। অস্থিরতা তৈরিতে ফ্যাসিস্টরা দুর্নীতির টাকা ব্যবহার করছে অভিযোগ করে তিনি বলেন, ভাঙচুর করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় শেষে এসব কথা বলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। আমাদের নির্বাচন বেশ জমে উঠেছে। 30 তারিখে বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা একটা উন্মুক্ত স্পেস করে দিতে চাই। আমরা সেই স্বাধীনতার জায়গাটা করতে চাই। আপনারা কিভাবে গড়ে তুলবেন সাংবাদিকতা, এটা বাংলাদেশের সাংবাদিকদের ঠিক করতে হবে। এই গণমাধ্যম সংস্কার কমিশন স্বাধীনভাবেই কাজ করবে। সাগররণী মামলা নিয়েও আমরা অবশ্যই আমরা চাবো যে আমাদের সরকারের সময়ই এইটার বিচার আমরা দেখে যেতে পারবো, এই প্রত্যাশা আমরা করছি। নগরের নিউ মার্কেট মোড়ের স্বাধীনতা স্তম্ভে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে দায়ের হওয়া মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও চট্টগ্রামের হাটহাজারীর পুণ্ডরিক ধামের সাবেক অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর করেছেন আদালত।
দুপুর 11:15টার দিকে চট্টগ্রাম ৬ষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কাজী শরীফুল ইসলাম তার জামিন নামঞ্জুর করেন। একই সঙ্গে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আসামি পক্ষের আইনজীবী স্বরূপ কান্তি নাথ জানিয়েছেন, অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন আবেদন করা হয়েছিল। আদালত শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। এর আগে সোমবার বিকেলে ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার সময় শাহজালাল বিমানবন্দর থেকে গোয়েন্দা পুলিশ তাকে গ্রেফতার করেন। জামিনের আবেদন নামঞ্জুর হয়েছে। বাকি 3টা পিটিশন ছিল, ওখানে 3টা পিটিশন মঞ্জুর হয়েছে। তার মধ্যে ছিল ডিভিশনের পিটিশন, সেটাও মঞ্জুর হয়েছে। খাবারের বিষয়ে এবং ওষুধের বিষয়ে সেটাও মঞ্জুর হয়েছে। আর ধর্মীয় বিধিবিধান প্রতিপালনের জন্য একটা পিটিশন ছিল, সেটাও মঞ্জুর হয়েছে। শুধু জামিনের বিষয়টা নামঞ্জুর হয়েছে। 2013 সালের 5 মে রাজধানীর মতিঝিলে শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে হত্যা, গণহত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ, সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ, তারিক আহমেদ সিদ্দিকী সহ 50 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর হেফাজত ইসলামের নেতা জুনায়েদ আল হাবিব এই অভিযোগ দায়ের করেন। এর আগে মুফতি হারুন ইজহারের পক্ষে ট্রাইব্যুনালে আরেকটি অভিযোগ দায়ের করা হয়। সেখানে শেখ হাসিনা, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ অনেককেই আসামি করা হয়। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অভিযোগ নামীয় এবং একই সাথে অজ্ঞাতনামা আসামি রয়েছে। 13 দফা দাবির সপক্ষে তাদের যে সমাবেশ ছিল 2013 সালের 5 মে, সেই সমাবেশকে নির্মূল করার উদ্দেশ্যে সেই অভিযোগ আমরা আশা করি যে তারা তদন্তপূর্বক যে মামলার পরিপূর্ণ সকল এই যে আলামত এভিডেন্স তারা সংগ্রহ করে যথাযথভাবে তার মামলা দায়ের করবেন। নিখোঁজের প্রায় 4 মাসেও সন্ধান মেলেনি বগুড়ার সারিয়াকান্দির মনিরুজ্জামান মিলনের। পরিবার জানায়, গত 5 অগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিন বিজয় মিছিল থেকে নিখোঁজ হন মিলন। এরপর ঢাকার আশুলিয়া থানায় সাধারণ ডায়েরি করেও তার কোনো খোঁজ পাওয়া যায়নি। এদিকে 14 মাসের অসুস্থ শিশু নিয়ে দুর্দিনে মিলনের স্ত্রী। বগুড়ার সারিয়াকান্দি সংবাদদাতার পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন সৈয়দ মাহমুদ। ছেলে বেঁচে আছে নাকি গুলিবিদ্ধ হয়ে মরার পর মৃতদেহ গুম করা হয়েছে, সেসব প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতেই দিন কাটে মিলনের মা মেরিনা বেগমের। তবু বিধবায় মায়ের বিশ্বাস ছেলে একদিন ফিরে আসবে। সারিয়াকান্দির জোরগাছা গ্রামের মিলন ঢাকার আশুলিয়ার একটি পোশাক কারখানায় মেকানিক বিভাগের সুপারভাইজার ছিলেন। পরিবার জানায়, গত 5 আগস্ট বিকেল 3টায় সবশেষ স্ত্রীর সঙ্গে মোবাইল ফোনে কথা হয় মিলনের। মিছিলে একজন গুলিবিদ্ধ হবার কথাও স্ত্রীকে জানান মিলন। এরপর থেকে আর তার খোঁজ পাচ্ছে না তারা। আমরা দিশেহারা হয়ে গেছি, ওনার কোনো খোঁজ আমরা এখন পর্যন্ত পাই নাই। সবার কাছে একটাই অনুরোধ করব, ওনার সাথে কি হয়েছে সেটা যেন সঠিক তদন্তের মাধ্যমে আমাকে জানানো হয়। সরকার থেকেও কোনো সাহায্য পায় নাই, প্রশাসন থেকেও কোনো সাহায্য পায় নাই। নিখোঁজ মিলনের পরিবারকে সব ধরনের সরকারি সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। তারা যদি প্রশাসনের পর্যায়ে যোগাযোগ করেন, আমরা চেষ্টা করব তাকে সার্বিক সহযোগিতা দেওয়ার। সৈয়দ মাহমুদ, RTV। কুমিল্লার বুড়িচং উপজেলায় ট্রেনের ধাক্কায় ব্যাটারি চালিত অটোরিকশার 5 যাত্রী নিহত হয়েছেন। সকালে উপজেলার বাকশিমুল ইউনিয়নের কালিকাপুর রেল ক্রসিংয়ে এই দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় আহত হয়েছে আরও 3 জন। নিহতরা হলেন উপজেলা বাকশিমুল গ্রামের রফিক মিয়া, লুৎফা বেগম, শানু মিয়া, সফরজান বেগম এবং সাজু মিয়া। বিষয়টি নিশ্চিত করে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুল হক জানিয়েছেন, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা চট্টলা এক্সপ্রেস ট্রেনটি সকাল 10টায় কালিকাপুর এলাকায় একটি অবৈধ ক্রসিং দিয়ে পার হওয়ার সময় যাত্রীবাহী অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই 4 জনের এবং পরে হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। দীর্ঘ প্রতীক্ষার পর যমুনা নদীর ওপর নির্মিত দেশের সবচেয়ে বড় রেল সেতু বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু দিয়ে পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরু হয়েছে। আপ ও ডাউন লাইনে 2টি ট্রায়াল ট্রেনের মাধ্যমে শুরু হওয়া এর টেস্ট রান আগামীকালও চলবে। সকাল 9টায় 50 মিনিটে আপ ও ডাউন লাইন থেকে টেস্ট রান শুরু হয়। বঙ্গবন্ধু রেল সেতুর প্রকল্প পরিচালক আবু ফাত্তাহ মোহাম্মদ মাসুদুর রহমান জানিয়েছেন, সড়ক সেতুর 400 মিটার উজানে দেশের সবচেয়ে বড়
রেল সেতুর নির্মাণ কাজ শেষে ট্রায়াল ট্রেনের টেস্ট রান শুরু হয়েছে। 4.8 কিলোমিটার দৈর্ঘ্যের এই সেতুতে ঘন্টায় 10 কিলোমিটার গতিতে আপ ও ডাউন লাইনে শুরু হওয়া টেস্ট রানের দ্বিতীয় দিনে সর্বোচ্চ গতিতে ট্রায়াল ট্রেন চলাচল করবে আশা করা হচ্ছে। 16,780 কোটি টাকা ব্যয়ে 2020 সাল শেষে শুরু হওয়া রেল সেতুটিতে 2025 এর জানুয়ারি থেকেই বাণিজ্যিকভাবে রেল চলাচলের প্রস্তুতি রয়েছে। অন্তর্বর্তী সরকারের কোনো প্রচেষ্টাতেই স্বস্তি ফিরছে না নিত্যপণ্যের বাজারে। লাফিয়ে বাড়ছে আলুর দাম। 15 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 70 থেকে 75 টাকায়। তবে কিছুটা কমেছে পেঁয়াজের দর। বাজারে শীতের মৌসুমি সবজির সরবরাহ বাড়লেও দাম আসছে না ভোক্তার নাগালে। BR28 নতুন চালে কমেছে কেজিতে 5 টাকা। 2000 টাকা ছাড়িয়েছে ইলিশের দর। সেলিম মালিকের রিপোর্ট। নিজেদের বাজারে আলু ও পেঁয়াজের দাম বাড়ার অজুহাতে পণ্য দুটি রপ্তানিতে স্পট বুকিং বন্ধ রেখেছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। এতে দিনাজপুরের হিলি বন্দর দিয়ে আলু ও পেঁয়াজ আমদানি বন্ধ রয়েছে। এমন খবরে রাজধানীর বাজারগুলোতে পড়েছে এর প্রভাব, বেড়েছে দাম। এই সাদা ডায়মন্ড আলুটা ছিল 60 টাকা কেজি, খুচরা আমরা বেচছি 60 টাকা কেজি, কারণ কেজি প্রতি দেখা গেছে 10 টাকা বাড়ছে। এই আলু এখন বেচতেছে 70 টাকা কেজি। আবার এই লাল আলু কাঠি লাল, এই আলুটা এখন 75 টাকা কেজি বেচা লাগতেছে। বাজার ভরপুর শীতের মৌসুমী সবজি, তবে এখনো 50 টাকার নিচে সবজি মেলা ভার। কিছুটা স্বস্তি মরিচে। সিম আগে ছিল 160 টাকা 150 টাকা, আজকে হলো 80 টাকা কেজি। আবার নতুন সিম একটা বাইরে যে বিচি হলো 140-50 টাকা কেজি, মূলা 40-50 টাকা কেজি, আর বরবটি 120 টাকা কেজি। মরিচ আগে আপনার 500 টাকা কেজি বেচি, 400 টাকা কেজি, 300 টাকা কেজি, 200 টাকা কেজি, 100 টাকা 80 টাকা। দেশিরা 80 আর ইন্ডিয়ান হলো 100 টাকা কেজি। বাজারে সরবরাহ বাড়তে শুরু করেছে BR28 জাতের নতুন চাল। কেজি প্রতি দাম কমেছে 5 থেকে 6 টাকা। 28 পুরান চালটা ছিল 61-62 টাকা, আর নতুন চাল উঠছে এখন 28, নতুনটা হচ্ছে আপনার 55-56 টাকা। ভালো মানের মিনিকেট যেটা ওটা 70-72 টাকা। নদীর পানিতে টান পড়তে থাকায় কম ধরা পড়ছে ইলিশ, দাম ছাড়িয়েছে 2000 টাকা। তবে অন্যান্য মাছ বিক্রি হচ্ছে আগের দামে। গত মঙ্গলবারে বেচে 1 কেজি মাছ 2000 টাকা, আর এই সপ্তাহে বেচে আপনার 2200 টাকা। আর আপনার 900 গ্রাম মাছ গত সপ্তাহে 1600 টাকা, এই সপ্তাহে বেচে 1800 টাকা। এদিকে কেজি প্রতি ব্রয়লার মুরগির দাম কমেছে 10 টাকা, আর সোনালিকায় প্রায় 30 টাকা। গত সপ্তাহে আমরা সোনালি বেচছি 290 টাকা, 300 টাকা, আর আজকে বেচতেছি সোনালি আপনি 270-280 টাকা। গরুর মাংস আগের দামে বিক্রি হলেও খাসি ও ছাগলের মাংসের দাম বেড়েছে কেজিতে 50 টাকা। সেলিম মালিক, RTV, ঢাকা। নারায়ণগঞ্জে বাবার খুন আর নিজের ধর্ষণের বিচার না পেয়ে হতাশ হয়ে আত্মহত্যার ঘটনায় প্রধান আসামি রফিকুলের বিচার চলবে বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি KM হাফিজুল আলম এবং বিচারপতি মোহাম্মদ আতাবুল্লাহ হাইকোর্ট বেঞ্চ নারায়ণগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের আদেশ বাতিল করে তার বিচার চালানোর নির্দেশ দেন। এর আগে নারায়ণগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল রফিকুলকে অব্যাহতি দেন। আর সেই আদেশ চ্যালেঞ্জ করে নিহত মেয়ের মার আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট এই নির্দেশ দেন। মূলত হচ্ছে মেয়ের বাবাকে মেরে ফেলার পরে আসামিরা তাদের উপর প্রেশার দিচ্ছিল যেন মামলাটি তুলে নেয়। মামলাটি তুলে না নেওয়ায় সেই ক্ষোভ থেকে প্রতিশোধ পরায়ণ হয়ে মেয়েটিকে অপহরণ করে এবং ধর্ষণ করে। ওনার নাম হচ্ছে রফিকুল, তিনি নারায়ণগঞ্জ বারে প্র্যাকটিস করেন। কোর্ট তাকে অব্যাহতি দিয়েছে, যেটা হাইকোর্ট, মহামান্য হাইকোর্ট এটা বাতিল করে দিয়েছে এবং তার বিরুদ্ধে প্রসিকিউশন চালানোর নির্দেশ দিয়েছে। বাংলাদেশে সাংবাদিকতা কেন পেশা হয়ে উঠতে পারেনি? সংবাদ মাধ্যমের সংস্কার কেন, কিভাবে? এই সকল প্রশ্নের সদুত্তর পেতে সকালে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশে আয়োজিত হলো সংস্কার সেমিনার। দেশের গণমাধ্যম কর্মীদের নিয়ে আয়োজিত এই সেমিনারে সংবাদ মাধ্যম কর্মীদের বেতন ভাতা, নিরাপত্তা, দায়বদ্ধতা সহ স্বাধীন সাংবাদিকতার ক্ষেত্রে বিদ্যমান বাধা অতিক্রমে সংস্কারের প্রস্তাব দেন সংবাদকর্মীরা। বক্তারা বলেন, আমলাতন্ত্র থেকে বের হতে না পারলে দেশের গণমাধ্যম স্বাধীন হতে পারবে না। ওয়েস্ট বোর্ড, সাংবাদিকদের প্রকৃত সংখ্যা নির্ধারণ, নতুন সাংবাদিকদের ন্যূনতম বেতন কাঠামো সহ সভায় আরও কিছু প্রস্তাব তুলে ধরেন বক্তারা। আমাদের যারা স্টেশন হেড থাকেন অথবা যারা সিনিয়র এমপ্লয়ার থাকেন তারা কিন্তু দেখা যাচ্ছে তার ছেলে ইউএসএ তে পড়তেছে, কিন্তু তার ছেলের বয়স আরেকটা ছেলে রিক্রুট করার সময় তারা 15,000 টাকা বেতন দিতে চায় না, হুইচ ইজ রং। আপনার কোয়ালিটিকে নিশ্চিত করতে হলে আপনাকে একটি সংখ্যায় দাঁড় করাতে হবে আগে, এবং কোয়ালিটি মানুষ তৈরি করতে হবে আগে।
আপনি যখন একটা নিউজ রুমে একজন নিউজ ম্যানেজার হিসেবে কাজ করবেন, আপনাকে হ্যান্ডেল করতে হচ্ছে আপনার রিপোর্টারদেরকে, আপনার সাংবাদিকদেরকে, এবং তাদেরকে দিয়ে কাজ করাতে হচ্ছে অমানবিক লেভেলের বেতনে তারা কাজ করে। এন্ট্রি লেভেলে যখন তারা ঢুকবে তাদেরকে 8,000 থেকে 10,000 বা 15,000, এর বেশি না। এবং এই রিপোর্টারদেরকে আপনি কাজ করাবেন কোনো কর্মঘণ্টা ছাড়া। আপনার কাছ থেকে এক্সপেক্ট করবে আপনার সিনিয়ররা যে আপনি এই রিপোর্টারদেরকে দিয়ে, এই সাংবাদিকদেরকে দিয়ে কাজ করাবেন কোনোদিনই 8 ঘন্টা না, 12 ঘন্টা। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনার মধ্যেই লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। সর্বশেষ হামলায় দেশটিতে একদিনে আরও 31 জন নিহত হয়েছেন। হিজবুল্লাহ পাল্টা আঘাত হানছে। লেবাননে অভিযানরত ইসরায়েলি সেনাদের হত্যার পাশাপাশি ইসরায়েলের গভীরে সামরিক ঘাঁটিতে অত্যাধুনিক মিসাইল দিয়ে হামলা চালাচ্ছে গোষ্ঠীটি। এদিকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ভয়াবহ অভিযান চালিয়ে যাচ্ছে ইসরায়েল। উপত্যকাটিতে ভারী বর্ষণ, জোয়ারের পানিতে সৃষ্ট বন্যায় ফিলিস্তিনিদের দুর্দশা আরও বাড়িয়ে দিয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে হাজারো অস্থায়ী আশ্রয় কেন্দ্র। ইসরায়েলের সামরিক বাহিনী লেবাননের সীমান্তের কাছে সিরিয়ার কুসাইর শহরেও বোমা হামলা চালিয়েছে, উড়িয়ে দিয়েছে বেশ কয়েকটি সেতু। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তি এবং সরকারের পদত্যাগের দাবিতে পাকিস্তান তেহরিক-ই ইনসাফের ডাকা বিক্ষোভ এবং মিছিলে কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে দেশটির রাজধানী ইসলামাবাদ। পিটিআই নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে দেশটিতে 6 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে 4 জন দেশটির আধা সামরিক বাহিনী রেঞ্জার্সের সদস্য এবং অন্য 2 জন পুলিশ কর্মকর্তা। এছাড়া উত্তাল পাকিস্তানে আহত হয়েছেন আরও শতাধিক পুলিশ সদস্য। গ্রেফতার হয়েছেন 5,000-এর বেশি পিটিআই সমর্থক। বিক্ষোভকারীদের আটকে দেওয়ার লক্ষ্যে কর্তৃপক্ষ 2 দিন ধরে ইসলামাবাদে নিরাপত্তা লকডাউন ঘোষণা করেছে। এছাড়া ইসলামাবাদের প্রধান সব সড়ক ও মহাসড়কে শিপিং কন্টেইনার ব্যবহার করে প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে। দুপুরের সংবাদ এ পর্যন্তই। জেলার সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।